ঠিক 17 বছর পর লন্ডনের ফগ বা কুয়াশা ছেড়ে ঢাকায় ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25শে ডিসেম্বর বড়দিনের সকালে যখন সবাই কেক নিয়ে ব্যস্ত, ঠিক বেলা 11:15টায় ঢাকার আকাশ সীমায় ল্যান্ড করলো তার বিমান। 17 বছর পর লন্ডন থেকে দেশে ফিরে সমর্থকদের বিপুল ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের মাত্র 1.5 মাস আগে তার দেশে ফেরা রাজনীতিতে তৈরি করেছে নতুন মাত্রা। মব ভায়োলেন্সে ধুঁকতে থাকা দেশে শান্তি ফেরানোর উপর দিয়েছেন সর্বোচ্চ জোর। প্রশ্ন হলো, 16 মাস ধরে যে সরকার মবকে প্রেসার গ্রুপ বলে বলে প্রশ্রয় দিয়েছে, সে সরকারের কাছে শান্তির আকুতি কতটা গ্রহণযোগ্য হবে? তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তা 16 মাসেও পূরণ হয়নি। বলেছেন, বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বিমানবন্দরে নেমে অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলেও জনাব রহমান তার কিছুক্ষণ পরেই বলে ফেললেন, অধ্যাপক ইউনূসের আমলে মানুষ গণতান্ত্রিক অধিকার ফেরত পায়নি। বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচর সক্রিয় উল্লেখ করে সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ভাষণে অতীতের চেয়ে বর্তমান সময়ের অচলাবস্থার দিকে জোর দেওয়ার ইঙ্গিত ছিল পরিষ্কার। প্রশ্ন হলো, নির্বাচনের মাত্র 1.5 মাস আগে তারেক রহমানের দেশে আসা এবং শান্তির বার্তা কতটা প্রভাব ফেলবে মাঠের রাজনীতিতে? গত 16 মাসে বিএনপির প্রধান প্রতিপক্ষে পরিণত হওয়া জামাত কিভাবে নিচ্ছে রাজনীতির নতুন সমীকরণ? দেশের 16 মাসে মবের পৃষ্ঠপোষকতার দায়ে বিএনপি জামাত দুই দলই অভিযুক্ত। সেক্ষেত্রে নির্বাচনকালীন আরো অস্থির সময় তারেক রহমানের বার্তা কি প্রভাব ফেলবে? তিনি সব দলের প্রতি শান্তির আহ্বান জানানোর মধ্য দিয়ে বিশেষ কোন ইঙ্গিত দিয়ে দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 25শে ডিসেম্বর বেলা 11:15টার দিকে অবতরণ করেন তারেক রহমান। দলের শীর্ষ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। প্রায় 1 ঘন্টা বিমানবন্দরে অবস্থান করে পূর্বাচলে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন। তার গাড়িবহর ঘিরে ছিল স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা। সেনাবাহিনীর বিশাল কর্ডন আর স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে তিনি যাত্রা শুরু করলেন পূর্বাচলের দিকে। কিন্তু মুশকিল হলো, 7 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগলো 3 ঘন্টার বেশি। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশে সড়ক ও পূর্বাচলে সমবেত হন লাখো নেতাকর্মী। বুলেট প্রুফ বিশেষ বাসের ভিতরে দাঁড়িয়ে অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনা স্থলে যান তারেক রহমান। বিকেল 4টার আগে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই আসে 71-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। সেই সঙ্গে 1975 সালের 7ই নভেম্বর, 90 এবং 24-এর অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করেন। 24-এর আন্দোলনের 16 মাসেও লক্ষ্য পূরণ না হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। সবার অধিকার নিশ্চিত করার বাংলাদেশ করার আহ্বান জানিয়ে বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশে নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন ঘর থেকে বের হলে নিরাপদে আবার ঘরে ফিরে আসবে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমন এক সময় দেশে ফিরেছেন যখন দেশে চলছে অরাজকতার মৎসব। একদিকে মব ভায়োলেন্স বা গণপিটুনির মহোৎসব, অন্যদিকে সরকার সমর্থকরাও মবের কারণে দিশেহারা। ইনকলাব মঞ্চের ওসমান হাদি মারা গেলেন, আর তার কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, এমনকি ছায়ানট ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হলো। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় 18 ডিসেম্বর দীপুচন্দ্রকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। পরদিন পুড়িয়ে দেওয়া হয় পল্টনের উদীচী কার্যালয়। প্রবাদ আছে, ভাগের মা গঙ্গা পায় না। এখন দেশের শান্তি শৃঙ্খলার অবস্থাও অনেকটাই তাই। এই অবস্থায় তারেক রহমান মঞ্চে দাঁড়িয়ে 3 বার বললেন, আমরা দেশের শান্তি চাই। কেন 3 বার? বোধহয় তিনি জানতেন, একবার বললে অধ্যাপক ইউনূসের যমুনায় হয়তো পৌঁছাবে না। তিনি তরুণদের সতর্ক করে দিয়ে বললেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা চারদিকে ঘুরঘুর করছে। মব বাহিনীর উত্তাল সন্ত্রাসী ঘটনায় প্রতিবাদ, নিন্দার ঝড় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে।
দেশের সরকারপন্থী হিসেবে পরিচিত বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র সমালোচনায় ধুয়ে ফেলছেন সরকারকে। অনেকে সরাসরি বিএনপির প্রতিও সমর্থন দিতে শুরু করেছেন। নতুন করে মব সন্ত্রাসের দায়ে অভিযোগের আঙুল তোলা হচ্ছে এই সময় বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাতের দিকে। ঠিক এমনই এক সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান। দর্শক, রাজনীতিতে নাকি কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। বিএনপির এক সময় কঠিন মিত্র জামাতের দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এখন সরাসরি আঙুল তুলছেন। শরীফ ওসমান হাদির উপর হামলার জন্য মির্জা আব্বাস সাহেব সরাসরি জামাতকে দায়ী করেছিল। এদিকে তারেক রহমান বলছেন, কোনো আধিপত্যবাদী শক্তির উস্কানিতে পা দেওয়া যাবে না। প্রবাদ আছে, বজ্র আটনি ফসকা গেরো। বিএনপির শান্তির বার্তার ভেতরে জামাতের সাথে এই দ্বৈরথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়। নির্বাচন হতে বাকি মাত্র 1.5 মাস। এই সময় তারেক রহমানের এন্ট্রি যেন একদম শেষ মুহূর্তের গোল করার মতো একটা ব্যাপার। এই আধিপত্য শক্তি বা তাদের গুপ্তচর কারা সেটি সরাসরি পরিষ্কার করেননি তারেক রহমান। তবে সাম্প্রতিক সময়ে জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলতে দেখা যাচ্ছে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের। বিশেষ করে শরীফ ওসমান হাদির উপর গুলি করার জন্য সরাসরি জামাতকে দায়ী করে সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ইঙ্গিত ছিল বেশ স্পষ্ট। বলেন, মানুষ নির্বাচনের মাধ্যমে যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, তখন বাংলাদেশের শত্রুরা নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে। হাদির উপর হামলার মতো ঘটনা আরো ঘটতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। দর্শক, তাৎপর্যপূর্ণভাবে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিতের জন্য সব দল, এমনকি নির্দলীয় নাগরিকদেরও এগিয়ে আসতে বলেছেন তারেক রহমান। প্রশ্ন হলো, এখানে সব দল বলতে তিনি কাদের বুঝিয়েছেন? এটা যে কেবল সরকার অনুমোদিত দল নয়, সেটি বক্তব্যের সামগ্রিক ধরন দেখে স্পষ্ট। এমনকি সাবেক সরকারের বিরুদ্ধে সমালোচনাও তিনি করেছেন খুব সংক্ষিপ্ত কিছু বাক্য ব্যবহার করার মাধ্যমে। অতীতের চেয়ে বর্তমানের দিকেই বেশি জোর দিয়েছেন। সেক্ষেত্রে দেশে অস্থিরতা দূর করতে একটি জাতীয় ঐক্যের আহ্বান দিলেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ করার আহ্বান নিয়েও চলছে আলোচনা। তারেক রহমান হঠাৎ করে মার্টিন লুথার কিং এর সেই বিখ্যাত আই হ্যাভ আ ড্রিম ধার করে বললেন, আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু প্ল্যানটা কি সেটা তিনি খোলাসা করেননি। তিনি চাইলেন সবার সহযোগিতা, বললেন দেশের মানুষ পাশে থাকলে তিনি এই প্ল্যান বাস্তবায়ন করবেন। যেন একটা থ্রিলার সিনেমার সাসপেন্স। আমরা সবাই জানি মনের কথা মনেই ভালো, কিন্তু কোটি কোটি মানুষ এখন সেই সিক্রেট প্ল্যান জানার জন্য বসে আছে। পরিকল্পনাটি কি তা খোলাসা করেননি তারেক রহমান। তবে বলেন, আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে তারা সবাই মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়প্রণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রশ্ন হলো, এসব কথা কি শুধু রাজনীতির মারপ্যাচ, নাকি সত্যি সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ করার ইচ্ছা প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান? সবার সেই অংশগ্রহণ নিশ্চিত করতেই বা তিনি কি করতে চান, কি তার প্ল্যান, যেটি তিনি শুধু প্রকাশ করেছেন কিন্তু খোলাসা করেননি লাখো সমর্থকদের সামনে? 17 বছর নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে বসন্ত আনবে, নাকি পুরানো চাল ভাতে বাড়ির মতো পুরনো ধারার রাজনীতি ফিরে আসবে? তিনি নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, যেখানে নারী, শিশু সবাই নির্ভয়ে চলাফেরা করতে পারবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 1.5 মাসের কাউন্টডাউনে তারেক রহমানের শান্তির বার্তা মব ভায়োলেন্স থামাতে পারবে তো? বাংলাদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সর্বপ্রথম বক্তৃতায় লাখো জনতার উদ্দেশ্যে 300 ফিটের ওপর বিএনপি তার জন্য যে সম্বর্ধনার আয়োজন করেছিল, সেখানে দাঁড়িয়ে যখন বলেছেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমার মনে হয় তারেক রহমানের জন্য
তখনই বাংলাদেশের লাখো কোটি হৃদয় জয় করা হয়ে গেছে। কারণ বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ আসলে 2024-এর জুলাইয়েও একদম প্রস্তুত ছিলেন না যে বাংলাদেশে এমন ঝড় বয়ে যাবে যে এরপর 15 মাস ধরে বাংলাদেশে মূলত একরকমের রক্তপাত, ধ্বংস, ভাঙাভাঙি, পোড়াপুরি, এটাই বাংলাদেশের একটা জাতিগত চরিত্র তে পরিণত হবে এবং সারা দেশে এই বিষয়টা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে এটা থামানোর কোনো উদ্যোগ যে সরকার আগস্ট থেকে বাংলাদেশে ক্ষমতায় বসে আছে তাদের দিক থেকে দেখা যাবে না, এবং যারা ক্ষমতার কেন্দ্রে বসে আছে সেই রাজনৈতিক দলগুলো ক্রমাগতভাবে আরো হিংসা, আরো বিদ্বেষ, আরো কোথায় ভাঙতে হবে, কোথায় গড়িয়ে দিতে হবে, এই আলাপ করতে থাকবে। সেই বিষয়টা যখন 15 মাসেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে হজম করে উঠতে পারেনি, কারণ তাদের তো পরিবার আছে, স্বজন আছে, তারা চান যে তাদের সন্তানেরা, তাদের পরিবারের সদস্যরা ঘরে নিরাপদ থাকুন এবং বাড়ি থেকে বের হলে সেই বাড়িতে নিরাপদে ফিরে আসুন। এই পরিস্থিতিটা নারী, পুরুষ, শিশু নির্বিশেষে যখন বাংলাদেশে মানে সবচেয়ে গুরুতর সমস্যাপূর্ণ হয়ে উঠেছে, মানে একদম অসম্ভব একটা ব্যাপারে পরিণত হয়েছে যে আপনি নিরাপদে বাড়িতে থাকবেন আর আপনি নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়িতে নিরাপদে ফিরে আসবেন, তখন তারেক রহমান 17 বছর ধরে দেশের বাইরে থাকার পর দেশে ফিরে সেই সবচেয়ে জরুরি কথাটাই তার নেতা, কর্মী, সমর্থক সহ তার ভাষায় প্রিয় বাংলাদেশের উদ্দেশ্যে বলেছেন। তিনি বলেছেন, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই। সম্ভবত তারেক রহমান যেহেতু দূরে বসে একরকম পাখির চোখ দিয়ে দেখছিলেন বাংলাদেশের ঘটনা প্রবাহকে, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই শান্তির আকাঙ্ক্ষাটা কত বড় হয়ে উঠেছে এবং সেই আকাঙ্ক্ষারই কেন্দ্রে বসে আছেন তারেক রহমান, এবং সে কারণেই তারেক রহমানের আসার বিষয়টি তিনি যখন এত মাস পরে সত্যি সকল বাধা সরিয়ে আসতে পারলেন বাংলাদেশে, তখন তার আসার বিষয়টি নিয়ে যে এত ইতিবাচক আলোচনা হচ্ছে, মানে যেসব ব্যক্তিবর্গ এই কমাস আগেও তারেক রহমান কিনা বিকল্প হতে যাচ্ছেন, সে আর কি এমন বাংলাদেশ উপহার দেবেন তারেক রহমান সে বিষয়ে ভরসা করতে পারছিলেন না, তারাও যে আজকে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য, তার প্রধান কারণ যে এই শান্তি চাওয়া, মানে একটু স্বস্তি পাওয়া। তারেক রহমান লন্ডনে বসে সেটা উপলব্ধি করেছেন এবং জনগণের মনের কথাটা বলেছেন। একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় কাজ জনগণের মনের কথা বুঝতে পারা, এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, মানে কোটি কোটি মানুষের চোখ, আমাদের সবার চোখ তার দিকে, তার পরিবারের দিকে সেটে ছিল যে তারা কি করেন, কিভাবে হাসেন, কিভাবে তারা একজনের সাথে আরেকজন ইন্টারঅ্যাক্ট করেন, নেমে তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কেমন ব্যবহার করেন। এত বছর পর একটা জনসমাগমে এসে তারেক রহমান নেতা, কর্মী, সমর্থকদের এই ভিড়ের মধ্যে নিজেকে সামলে কতটা কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে বক্তৃতা দিতে পারেন, এই সব কিছুর দিকে নজর ছিল। এবং তারেক রহমানকে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা শ্বাসে আসলে এক রকমের জনগণের পরীক্ষা পাশ করতে করতে মঞ্চে উঠতে হলো, এবং তখন কি বলবেন তিনি সেটা নিয়ে একটা আগ্রহ, কৌতূহল ছিল। এবং তিনি যখন এই শান্তি শৃঙ্খলার দিকে সবচেয়ে বেশি নজর দিলেন, তখন অন্তত, মানে আমি নিশ্চিত আপনারাও অনেকে আমার সঙ্গে একমত হবেন, আমার মনে হয় তার বাজিমাত করার কাজ শেষ। মানে প্রতিশ্রুতির দিক থেকে এখন যে বাংলাদেশের শান্তি সবচেয়ে জরুরি, সেটা বুঝে শুনে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে নেমেছেন, বাংলাদেশে তার দলের দায়িত্ব নিতে, এবং সম্ভবত বাংলাদেশে এমন একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দলকে জয়ী করে প্রধানমন্ত্রী হতে, যেই নির্বাচনের মাধ্যমে তিনি আরো যা যা বলেছেন, মানে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব প্রতিশ্রুতি জনগণের কাছে পূরণ করার শেষ পর্যন্ত সুযোগ পাবেন। তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন, I have a plan for the people of my country and I have a
প্ল্যান ফর দ্য কান্ট্রি, মানে আমার দেশের জনগণের জন্য আমার একটা পরিকল্পনা আছে, দেশের জন্যও একটা পরিকল্পনা আছে। তিনি মূলত বলেছেন যে সবাই মিলে দেশ গঠনে কাজ করতে হবে। ঠিক কি পরিকল্পনা সেটা এ দফায় তিনি উল্লেখ না করলেও ঘুরে ফিরে বারবার শান্তি শৃঙ্খলা প্রসঙ্গে তিনি কথা বলেছেন। এই যে বারবার শান্তি শৃঙ্খলার দিকে নজর দেওয়া, সেটা কিন্তু তারেক রহমান সকল মানে এক একটা টপিকে তিনি বক্তব্য শুরু করেছেন, করেই তিনি আবারও নিরাপত্তা, শৃঙ্খলা এবং কোনো উস্কানিতে কান দেওয়া যাবে না, নিজেদের যে শান্ত ধীর থাকতে হবে, মানে এই যে মবের রাজত্ব শুরু হয়েছে। মব শব্দটা তিনি ব্যবহার করেন নাই বটে, কিন্তু আমি যখন তার বক্তৃতা শুনছিলাম আমার মনে হচ্ছিল আমি ক্রমাগতভাবে শুনছিলাম যে তিনি মবের বিপক্ষে বলছেন। যদিও এখন বলা যেতেই পারে যে বাংলাদেশ জুড়ে বিএনপির দলীয় সংঘাতে 15 মাসে প্রায় 100 মানুষ নিহত হয়েছেন এবং বিএনপি দলের ভেতরে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটেছে, হাজার হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে, কিংবা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই বাংলাদেশের ঢাকার বাইরে এবং ঢাকাতেও মবগুলোতে মূলত নেতৃত্ব দিচ্ছেন, এই অভিযোগটা এমনকি জামায়াতে ইসলামীর তরফে বারবার তোলা হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পত্রপত্রিকায় নাম এসেছে যে কারা কারা সে মবের নেতৃত্ব দিয়েছে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন আছে, সেখানে ছাত্র দল, যুব দল থেকেছে। কিন্তু এই যে এখন দলের নেতা স্পষ্টত বললেন যে কোনো উস্কানিতে কান দেওয়া যাবে না, শান্ত থাকতে হবে, তার মানে আওয়ামী লীগ যখন নাই তখন বাংলাদেশের যে সর্ববৃহৎ দল, সেই দলের নেতা তার মানে স্পষ্টত বলছেন যে আর কোনো ভাঙাভাঙি, পোড়াপুরি এসব চলবে না, রাজপথে এসব সহিংসতায় আর তার দলের নেতা কর্মী সমর্থক কিংবা কেউ থাকবেন সেটা তিনি যে বাংলাদেশকে পরিকল্পনা করেন সে বাংলাদেশের সম্ভব হবে না। তারেক রহমান বলেছেন যে আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী, পুরুষ, শিশু নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন। নবী করিমের ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনা করব। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যখন তারেক রহমান বলেছেন যে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সকল বয়সের মানুষই বাইরে যাবেন আবার ফিরবেন নিরাপদে। এমন একটা নিরাপদ দেশ তৈরি করতে হবে যেই নিরাপদ দেশ একজন মা কল্পনা করেন, একজন মা আকাঙ্ক্ষা করেন। এখন তারেক রহমান, জুবায়েদা রহমান যখন তাদের শিক্ষিত তরুণী মেয়ে, বিদেশে বড় হওয়া মেয়ে নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং যখন তারা বলছেন যে একজন মা যেমন নিরাপদ দেশ আকাঙ্ক্ষা করেন সেরকম নিরাপদ দেশ গড়তে চান তারেক রহমান, তখন সেই ছবিটার ওপরে, সেই প্রতিশ্রুতির ওপরে নিশ্চিতভাবে এক রকমের ভরসা করতে ইচ্ছা করে, বিশেষভাবে সে সময় যখন আসলে বাংলাদেশে কোনো মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে নিশ্চিত বোধ করবার কোনো উপায় নাই। তারেক রহমান একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন। যখন বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আক্রমণের শিকার হচ্ছেন, তখন তারেক রহমান বলেছেন যে প্রিয় ভাই বোনেরা, আজকে দেশের মানুষ অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, তারা যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পেতে চায়। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে যেমন পাহাড়ি মানুষ আছে তেমনি আছে সমতলের মানুষ, এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে। সবাই মিলে একটা শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেছেন যে এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন, কয়েক কোটি তরুণ রয়েছে। এমন একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা আছে মানুষের মধ্যে যেটা কিনা লাখো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তারেক রহমান বারবার একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন। তিনি ওসমান হাদির মৃত্যু প্রসঙ্গে বলেছেন যে আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় আছে, ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো উস্কানির মুখে অধৈর্য হওয়া চলবে না, ধৈর্য ধরে রাখতে হবে। তিনি বারবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বক্তৃতা যেমন শুরু করেছেন প্রিয় বাংলাদেশ এই সম্বোধন করে, তেমনি তিনি
প্রিয় ভাই বোনেরা, আপনারা মানে এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সে কথা বলেছেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান, সম্ভবত এটাকে তিনি তার নির্বাচনের একটা জনপ্রিয় উক্তিতে পরিণত করতে চাচ্ছেন। তিনি মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ ড্রিমের কথা উল্লেখ করেই আই হ্যাভ আ প্ল্যান শব্দ কথাটা বলেছেন এবং বলছেন যে সকলের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব, মানুষ যেন নিরাপদে থাকতে পারে। সে প্রসঙ্গে তিনি আবারও বলেছেন যে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। ওই যে বলছিলাম, বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা তুলেছেন, কিন্তু কথা আবার নিরাপত্তার দিকে, শান্তি শৃঙ্খলা ধরে রাখার দিকে এবং কোনোভাবেই নিজেদেরকে ওই অশান্তি বিশৃঙ্খলা তৈরিতে জড়িত না করার দিকে তিনি তার বক্তব্যকে নিয়ে গেছেন। তারেক রহমান সম্ভবত এই শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কথাটাই সবচেয়ে জরুরি বার্তা হিসেবে তার বক্তব্যে তুলে ধরেছেন, আর তাতেই বাজি মাত হয়েছে। তারেক রহমানের এই বক্তব্যের সাথে মানে রাজনৈতিক নেতা যখন বক্তব্য দিচ্ছেন 17 বছর পরে ফিরে, তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফোরামে এই আলোচনা তুলছেন বটে যে এই তারেক রহমানের কাছেই এখন সবচেয়ে বেশি শান্তির প্রত্যাশা, স্থিতিশীলতায় বাংলাদেশকে নিয়ে আসার প্রত্যাশা করতে হচ্ছে। অথচ 2008 সালে তিনি যখন সেনা হেফাজতে 1.5 বছরের বেশি সময় থাকবার পর বাংলাদেশ ছাড়লেন, তখন দুর্নীতির মামলা তো তার বিরুদ্ধে ছিলই। সে সময় এমনকি উইকিলিক্সে ফাঁস হওয়া তার বার্তা থেকে আমরা জানি সে সময়কার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পর্যন্ত লিখে জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর এই ভয়াবহ দুর্নীতিবাজ এবং সন্ত্রাসবাদী পুত্র বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব লক্ষ্য, গণতন্ত্র, উন্নয়ন, স্থিতিশীলতা, এই সবগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার দুর্নীতির কারণে বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ ঘটেছে। সে সময় অনেকেই মনে করাচ্ছেন যে যেই তারেক রহমান এখন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা দেশে শান্তি চাই তিনবার পরপর উল্লেখ করলেন। 2001-এ বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসবার পর ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছিল, তাই নয় বাংলাদেশ জুড়ে এই বিএনপি জামায়াত জোট সরকারের সময় 64টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটেছিল। বাংলা ভাই জেএমবির মতো ভয়াবহ জঙ্গি সংগঠনের উদ্ভব হয়েছিল। 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনাও, যে ঘটনাগুলোর সঙ্গে দেশি বিদেশি তদন্তকারী পর্যবেক্ষক মহল তখন সরাসরি তারেক রহমান এবং তারেক রহমানের ঘনিষ্ঠ পক্ষ এবং হাওয়া ভবনের একটা যোগাযোগ নিশ্চিতভাবেই বিশ্বাস করেছিল। কিন্তু এখন তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর যখন ফিরলেন, সারা বাংলাদেশ প্রকৃত অর্থেই তিনি বাংলাদেশকে শান্তি আর স্থিতিশীলতা উপহার দেবেন, চরমপন্থার পথ থেকে সরিয়ে আনবেন সে প্রত্যাশা যেমন করছেন, তেমনি সেই প্রত্যাশা যার দিকে তিনি যখন এসে শান্তি শৃঙ্খলা আর ধৈর্য ধারণের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিলেন, বিভেদের কথা না বলে 15 মাস পরে প্রথম কোনো রাজনৈতিক নেতা ঐক্যের কথা বললেন, তখন সত্যি বলতেই হয় তারেক রহমান প্রথম দিনেই বাজিমাত করেছেন বটে।